হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা গত ক্লাসে এর আগে যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে আমরা সেন্টেন্স শিখেছি, অর্থাৎ বাক্য। ইংরেজিতে বাক্যের যে প্রকারভেদ সেটা আমি তোমাদের দেখিয়েছি এর আগে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ গঠনগত পার্থক্যের ভিত্তিতে। এটা হচ্ছে বাক্যের গঠনের পার্থক্যের ভিত্তিতে বাক্য তিন প্রকার। আমি আগেও বলেছি বাক্যের অর্থের পার্থক্যের ভিত্তিতে বাক্য পাঁচ প্রকার, অ্যাকর্ডিং টু মিনিং। তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি তোমাদের, এর আগের ক্লাসগুলোতে তোমরা দেখে নিও। আজ আমরা যে বাক্যগুলো শিখবো সেটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তো এই সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য শেখার আগে আমাদের যে জিনিসটা শেখা দরকার সেটা আমি একবার বলি তোমাদের। ফাইনিট ভার্ব আর ইনফাইনিট ভার্ব বা ইনফাইনিটিভ। কি বললাম? ফাইনিট ভার্ব, FINITE, ফাইনিট, ফাইনিট ভার্ব। আর হচ্ছে ইনফাইনিট ভার্ব, ইনফাইনিট ভার্ব, যাকে আর এক কথায় বলি আমরা ইনফাইনিটিভ। কি বলি? ইনফাইনিটিভ। এই ফাইনিট ভার্ব আর এই ইনফাইনিটিভ বা ইনফাইনিটিভ ভার্ব আমরা কোন কোন ভার্বগুলোকে বলি? ফাইনিট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া নিজেই কর্ম সম্পাদন করে, অর্থাৎ বাক্যের অর্থ প্রকাশ করে। বাক্যের অর্থ প্রকাশের জন্য যে সমস্ত ক্রিয়াপদ অন্য কোনো ক্রিয়ার উপর নির্ভরশীল নয়, অন্য কোনো ক্রিয়াকে ছাড়াই সে নিজের অর্থ প্রকাশ করে, তাদেরকে কি বলে? ফাইনিট ভার্ব। কি বলে? ফাইনিট ভার্ব। ইনফাইনিট ভার্ব কাকে বলে? ইনফাইনিট ভার্ব হচ্ছে পরাধীন ভার্ব, অর্থাৎ অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে তার নিজের অর্থ প্রকাশ করে। কি করে? অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে তার অর্থ প্রকাশ করে। যদি আমি লিখি, এবার তোমাদের যদি কারো কনফিউশন হয় যে ভার্ব কি, তাহলে তোমরা পূর্ববর্তী ক্লাসে দেখে নেবে, আমি ভার্ব সম্বন্ধে আলোচনা করে রেখেছি পার্ট অফ স্পিচের প্রথম ক্লাসটায়। এবার দেখো ফাইনিট ভার্ব তাহলে কাকে বলবো আমরা? যদি এরকম আমরা বলি যে রাম ড্রাইভস, রাম চালায়, রাম ড্রাইভস এ কার, রাম একটি গাড়ি চালায়, রাম একটি গাড়ি চালায়। তো এখানে দেখো এই যে চালানো, এখানে ভার্ব হচ্ছে চালানো, ভার্বটা হচ্ছে চালানো। তো রাম একটি গাড়ি চালায়, এখানে দেখো অন্য কোনো ক্রিয়াপদ কিন্তু নেই, অন্য কোনো ক্রিয়াপদ নেই। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এ কিন্তু অন্য কোনো ক্রিয়াপদের সাহায্য ছাড়াই বাক্যটির অর্থ পুরোপুরি প্রকাশ করছে, যে কারণে একে বলা হয় ফাইনিট ভার্ব, অর্থাৎ বাংলায় যাকে বলি আমরা সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া কর্মকে সমাপ্ত করে বা সম্পাদন করে। আমরা সহজ ভাষায় মনে রাখবো সমাপ্ত করে, অর্থাৎ কর্মকে। দেখো এই বাক্যের অর্থটাকে পুরোপুরি সে প্রকাশ করতেছে। এবার যদি আমরা এখানে যোগ করে দেই যে রাম ড্রাইভস এ কার টু আর্ন মানি। এবার দেখো আর্ন মানে কি? আর্ন মানে হচ্ছে উপার্জন করা, আর্ন মানে উপার্জন করা। তো এই আর্ন মানে উপার্জন করা মানে কি? এটা একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা একটা কি? ভার্ব। এটা একটা কি? ভার্ব। তাহলে এটা কোন ধরনের ভার্ব? এটা কোন ধরনের ভার্ব? রাম ড্রাইভস এ কার, রাম একটি গাড়ি চালায়, টু আর্ন মানি, টাকা উপার্জন করতে, টাকা উপার্জন করতে রাম গাড়ি চালায়। তাহলে এখানে দেখো এবার এই উপার্জন করতে, যদি যদি আমরা কেউ এরকম বলি যে রাম টাকা উপার্জন করতে গাড়ি চালায়, এই যে ড্রাইভস কথাটাকে যদি আমরা না বলি, চালানো, চালানো কথাটাকে না বলে যদি আমরা বলি যে টাকা উপার্জন করতে, হঠাৎ করে তুমি গিয়ে তোমার বন্ধুকে যদি বলো যে টাকা উপার্জন করতে, ও কি বুঝবে? হাঁ করে তাকিয়ে থাকবে, কিচ্ছু বুঝবে না, তাই না? এবার যদি তাকে বলো যে রাম গাড়ি চালায় টাকা উপার্জন করতে, এই গাড়ি চালায়, এই যে চালায় কথাটা এর এর অর্থর জন্যই কিন্তু এর অর্থ প্রকাশ পাচ্ছে। এই মেইন ভার্ব অর্থাৎ এই ফাইনিট ভার্বটার জন্যই এই নন ফাইনিট ভার্বটার অর্থ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এ হচ্ছে পরাধীন। পরাধীন মানে এর অধীনে, একে ড্রাইভিং করতে, এ কি করছে? একে চালনা করছে। অর্থাৎ এই যে আর্ন মানি, এর অর্থ প্রকাশ করতে চাইলে তোমাকে এই ড্রাইভের সাহায্য নিতে হচ্ছে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? রাম টাকা উপার্জন করতে গাড়ি চালায়, একটি গাড়ি চালায়।
তাহলে একবার খেয়াল করো, রাম টাকা উপার্জন করতে, যদি আমরা কাউকে বলি কিছুই অর্থ প্রকাশ পাবে না যদি না আমরা মূল ক্রিয়া অর্থাৎ ফাইনিট ভার্বটার সাহায্য নেই। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ফাইনিট ভার্ব স্বাধীন একটা ভার্ব, আর নন ফাইনিট বা ইনফাইনিট ভার্ব পরাধীন, যে কি করে ফাইনিট ভার্বের উপর নির্ভরশীল হয়ে অর্থ প্রকাশ করে। এবার যেটা আমাদের ট্রিক, সবচেয়ে যেটা উপকারী ট্রিক, সেটা হচ্ছে এই যে টু আর্ন, এই যে টু কথাটা যে বসছে, টু একটা কি প্রিপোজিশন, টু একটা কি প্রিপোজিশন, এই টুকে আমরা ব্যবহার করতে দেখব সবসময় ফাইনিট ভার্বের সামনে। সবসময় দেখবো ফাইনিট ভার্বের সামনে একটা টু থাকবে। যেমন ধরো এইখানে কথাটা আছে আর্ন মানে কি উপার্জন করা, এবার টু বসাতে অর্থটা কি হয়ে গেছে উপার্জন করতে। সেরকম গো মানে বলি আমরা কি যাওয়া, এবার যদি টু বসাই তাহলে কি যেতে। ইট মানে খাওয়া, যদি আমরা টু বসাই তাহলে খেতে। টেক মানে নেওয়া, যদি আমরা এর আগে টু বসাই তাহলে নিতে। গিভ মানে দেওয়া, এর আগে যদি আমরা টু বসাই তাহলে দিতে। এই যে তাহলে প্রত্যেকটা ভার্বের আগে একটা করে টু বসতেছে, কি বসতেছে টু বসতেছে। আর এই সমস্ত ভার্বরাই হচ্ছে কি ইনফাইনিট ভার্ব বা নন ফাইনিট ভার্ব বা অসমাপ্তিকা ক্রিয়া। অসমাপ্তিকা ক্রিয়া মানে এরা কি নিজেই কর্ম সম্পাদন বা অর্থ বাক্যের পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, এদের পুরোপুরি অর্থ প্রকাশ করতে ফাইনিট ভার্বের উপর বা কি সমাপ্তিকা ক্রিয়ার উপর নির্ভর করতে হয়। তো আমরা কি শিখলাম তাহলে, এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই যে টু প্রিপোজিশন টু এর পরে যখন আমরা ভার্ব ব্যবহার করি, প্রত্যেকটা ভার্বের ফর্ম কিন্তু দেখো প্রেজেন্ট ফর্মে আছে। কোন ফর্মে? প্রেজেন্ট ফর্মে আছে। টেক, গিভ, গো, ইট, আর্ন, এগুলো সবগুলোই কিন্তু প্রেজেন্ট ফর্ম, কোনোটাই পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে নেই। তো এবার আমরা আসি আমাদের অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠনগত পার্থক্যের ভিত্তিতে যে সেন্টেন্স তিন প্রকার, সেই তিন প্রকার সেন্টেন্সের বৈশিষ্ট্য এবং উদাহরণে। তো প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সরল বাক্য। কোন বাক্য? সরল বাক্য। সরল বাক্যের কোয়ালিটিটা কি হবে তাহলে? এই যে সরল বাক্য, সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, এর কোয়ালিটি কি হবে? সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত বাক্য যেখানে শুধুমাত্র একটি সাবজেক্ট মানে কি কর্তা, মানে যে কাজটি করে। যেমন রাম ড্রাইভস, যদি রাম বলি আমরা রাম একটি গাড়ি চালায়, তাহলে এখানে কর্তাকে, কে গাড়ি চালায়? রাম। তাহলে শুধুমাত্র একটি কর্তা থাকবে বা একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। তারপরে এক বা একাধিক নন ফাইনিট ভার্ব থাকুক, তাতে কোনো যায় আসে না, কিন্তু আমাদের মেনলি একটি মাত্রই ফাইনিট ভার্ব থাকবে এবং একটি মাত্রই কি সাবজেক্ট থাকবে। যেমন আমরা বলতে পারি রাম মেক্স নয়েস। রাম মেক্স নয়েস। নয়েস মানে কি? গন্ডগোল করা। নয়েস মানে আওয়াজ, নয়েস মানে আওয়াজ, শোরগোল। তাহলে রাম শোরগোল তৈরি করে, তাই না? রাম শোরগোল তৈরি করে। বা একটা সোজা উদাহরণ দেই, ধরি আমরা এরকম যদি বলি যে রাম প্লেইস ফুটবল, রাম ফুটবল খেলে। এখানে দেখো একটি মাত্রই সাবজেক্ট আছে রাম, একটি মাত্রই ভার্ব আছে, একটি মাত্রই সাবজেক্ট, একটি মাত্রই ফাইনিট ভার্ব আছে, অন্য কোনো নন ফাইনিট ভার্ব নেই। এবার যদি আমরা নন ফাইনিট ভার্বের সঙ্গে যোগ করি তাহলে কি বলবো? রাম প্লেইস ফুটবল, রাম ফুটবল খেলে। টু কিপ, কিপ মানে কি? রাখা, কিপ মানে রাখা। তাহলে টু কিপ মানে কি বলে, কি হবে? রাখতে। টু কিপ হিজ বডি, তার শরীর, হিজ বডি তার শরীর ফিট। বুঝতে পারলে? রাম প্লেইস ফুটবল টু কিপ হিজ বডি ফিট। ফিট মানে কি? সুস্থ থাকা। তাহলে রাম ফুটবল খেলে তার শরীর সুস্থ রাখতে। টু কিপ রাখতে, তার শরীর সুস্থ রাখতে। এখানে দেখো একটাই মাত্র ফাইনিট ভার্ব আছে, আর এই টু কিপটা হচ্ছে নন ফাইনিট। আমি আগেই বলে দিয়েছি তোমাদের। এখানে দেখো ভার্বের আগে একটা টু বসে আছে, তাহলে কি? রাখতে। কিপ মানে রাখা, টু কিপ মানে রাখতে হলো। তাহলে এবার আমরা যদি বলি যে রাম তার শরীর সুস্থ রাখতে, কি বুঝবে? কেউ কিছু বুঝবে? কাউকে গিয়ে যদি বলো রাম তার শরীর সুস্থ রাখতে, কিচ্ছু বুঝবে না। তাহলে আমরা যদি প্লেসের সাহায্য নেই, প্লে মানে খেলা করা, রাম প্লেস ফুটবল, দেখো বাকিটুকু ছেড়ে দাও, এর অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে, কারণ এ ফাইনিট ভার্ব। কি ভার্ব? ফাইনিট ভার্ব, সমাপ্তিকা ক্রিয়া, যে কারণে কি বাক্যটার অর্থ প্রকাশ পেল। এবার যদি বলি টু কিপ হিজ বডি ফিট, তাহলে
রাখতে তার শরীর সুস্থ, তাহলে তার শরীর সুস্থ রাখতে রাম ফুটবল খেলে, কিন্তু বাকিটা কিন্তু হয়ে গেল কি ইনফাইনিটিভ। ইনফাইনিট ভার্ব হচ্ছে টু কিপ। বোঝা গেল কথাটা? তো আমরা সরল বাক্যের যে ডেফিনেশনটা আমরা পাই, তাহলে আমরা কি বলবো? সরল বাক্য হচ্ছে সেই সমস্ত বাক্য যে বাক্যে শুধুমাত্র একটি সমাপ্তিকে ক্রিয়া থাকে এবং একটি মাত্রই সাবজেক্ট থাকে, তাকে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলে। বোঝা গেল? অর্থাৎ যে ধরনের উদাহরণগুলো আমি করাই, তোমাদের আমার এটাই রিকোয়েস্ট যে তোমরা বাড়িতে বেশি বেশি করে উদাহরণ তৈরি করে প্র্যাকটিস করো। প্রবলেমস হলে কমেন্টে জানাও, আমি তোমাদের করিয়ে দেবো, নো প্রবলেম। ধীরে ধীরে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করলেই বুঝতে পারবো, সরল জটিল যৌগিক সবগুলোই যখন করবো তখন আমরা অটোমেটিক বুঝতে পারবো যে কোনটা কীরকম হয়। কমপ্লেক্স সেন্টেন্স কীরকম? কমপ্লেক্স কথাটাতেই আছে কিন্তু জটিল। কমপ্লেক্স মানেই, কমপ্লেক্স কথার অর্থ হচ্ছে জটিল। কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য। তাহলে কথাটাই আছে এখানে জটিল। তো জটিল যদি বাক্যটা হয় তাহলে জটিলের মতন কেমন হবে? তাহলে জটিল বাক্যে কী কী থাকবে? জটিল বাক্যে হবে এরকম যে একটি হবে স্বাধীন বাক্য, আর তার উপর নির্ভরশীল এক বা একাধিক বাক্য থাকতে পারে, যাদের আমরা কি বলি পরাধীন বাক্য বা সাবঅর্ডিনেট ক্লজ। আর স্বাধীন বাক্যকে আমরা কি বলি? প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি পাবো? একটি প্রিন্সিপাল ক্লজ, একটি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর এক বা একাধিক কি পাবো? সাবঅর্ডিনেট ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে কি বলে? প্রধান বাক্য। কি বলে? প্রধান বাক্য বা স্বাধীন বাক্য। কি বলে? স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য। আর সাবঅর্ডিনেট ক্লজকে কি বলে? অপ্রধান বাক্য বা পরাধীন বাক্য। বা পরাধীন। হলো? তাহলে প্রিন্সিপাল ক্লজ থাকবে একটাই থাকবে, বেশি নয়, একটা। তাহলে কি হলো? কমপ্লেক্স সেন্টেন্সে একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ অপ্রধান বাক্য। তাহলে যে সমস্ত বাক্যে একটি প্রধান বাক্য এবং এক বা একাধিক অপ্রধান বাক্য থাকবে, সেই সমস্ত বাক্যকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। তাহলে এই জটিল বাক্যের উদাহরণ দিলে আমরা স্পষ্ট আরো বুঝতে পারবো। যেমন ধরো, যদি আমরা বলি যে আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি। আই নো মানে আমি চিনি, দ্য বয় ছেলেটিকে, যে হয় হু ইজ এ প্লেয়ার, যে হচ্ছে একটা খেলোয়াড়। ধরো বলা হলো, সাধারণভাবে বললাম যে হয় একটা খেলোয়াড়। এবার দেখো আই নো দ্য বয়, আই নো মানে জানা, আমি জানি বা চিনি, জানা বা চেনা। আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি বা জানি, যে হয় একটি প্লেয়ার অর্থাৎ খেলোয়াড়, যে হয় একটি খেলোয়াড়। এবার একটা জিনিস কল্পনা করো, একটু ভাবো ভালো করে, এই যে দুটো বাক্য এখানে, আই নো দ্য বয়, হু ইজ এ প্লেয়ার, একবার ভালো করে ভাবো। আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, কাহিনী শেষ, কথা হয়ে গেল, যাকে বললা তুমি কথাটা বুঝে গেল। কিন্তু যদি ওকে এই কথাটা বলো যে হয় একটা প্লেয়ার, খেলোয়াড়, এই কথাটা বাদ দিয়ে দিলা, শুধু গিয়ে বললা যে হয় একটা খেলোয়াড়, ওকে কিছু বুঝবে? কিচ্ছু বুঝবে না। তাহলে এই যে বাক্যটা, এর অর্থ প্রকাশ করতে গেলে এই বাক্যটার উপর নির্ভরশীল হতে হচ্ছে। এই বাক্যটার সঙ্গে যদি থাকে তবেই এর অর্থ প্রকাশ পাচ্ছে। দেখো এবার দেখো, যদি এবার কাউকে গিয়ে পুরোপুরি বলো যে আমি ছেলেটিকে চিনি যে হয় একটা খেলোয়াড়, এবার কিন্তু যে শুনলো কথাটা সে কিন্তু পুরোপুরি বুঝলো। আর শুধু যদি আমরা এই কথাটা বলি তাহলে কিন্তু যাকে তুমি বলছো সে তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে, তাই না? সুতরাং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাই না? তাহলে এই পুরো বাক্যটাকে একটা কি বলবে? এই পুরো বাক্যটাকে বলবে একটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। আর একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে he lives in
কলকাতা, সে কলকাতায় থাকে, সে কলকাতায় থাকে বা কলকাতায় বাস করে। হি লিভস ইন কলকাতা হোয়ার হুইচ ইজ দ্য busiest city of ওয়েস্ট বেঙ্গল। ধরো এরকম বললাম যে সে কলকাতায় থাকে যেটি হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ততম শহর। এবার দেখো এখানে সে কলকাতায় থাকে, এটা হচ্ছে একটা বাক্য, যেটি হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ততম শহর, এটা আর একটা বাক্য। এবার হ্যাভ এ লুক প্লিজ। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে, এইটুকু বলে ছেড়ে দাও, কথাটা কিন্তু অর্থপ্রকাশ পেল। কিন্তু তুমি এটুকু যদি না বলে শুধু যদি এটুকু বলো যেটি হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ততম শহর, কি বুঝবে? একবার ভেবে দেখো, যাকে তুমি এই কথাটা বলছো যেটি হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ততম শহর, তাহলেও কিছু বুঝবে কি না? যদি না বুঝে থাকে তার মানে কি এর এই বাক্যটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, যে কারণে যে শুনছে সে কিছু বুঝতে পারছে না। এর অর্থ প্রকাশ করতে গেলে তোমাকে এই বাক্যটা বলতে হচ্ছে। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় থাকে যেটি হয় হুইস, যেটি। আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, যে হু আর হুইস, হুইস, এই যে ডব্লিউএস ওয়ার্ডগুলো মাঝখানে বসতেছে, অ্যাকচুয়ালি এরা কিন্তু প্রশ্ন বাক্য এখানে নয়, এখানে কিন্তু এরা প্রশ্ন বাক্য নয়। যখন এদের প্রশ্ন করা হয় তখন হু মানে হয় কে, আর এখানে মাঝখানে বসে হয়ে গেছে কি যে। আর এখানে হুইস মানে কোনটি, আর মাঝখানে বসে অর্থ হয়ে গেছে যেটি। আমি এদের ব্যবহারগুলো অন্য ভিডিওতে তোমাদের ভালো করে অন্য ক্লাসে বুঝিয়ে দেব, যে এদের কিভাবে ব্যবহার আমরা করি বা এদের কি বলে, অ্যাকচুয়ালি এরা কি। এদের মধ্যে কিছু নাউন আছে, কিছু অ্যাডজেক্টিভ, নাউন নয়, কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু প্রোনাউন আছে। তো প্রশ্নবাচক প্রোনাউন আমি তোমাদের এগুলা বোঝাই দিব পরের ক্লাসে। তো এখানে দেখো, এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাক্যটার অর্থ প্রকাশ করার জন্য এর উপর নির্ভরশীল হতে হচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, পরেরটা হচ্ছে এখান থেকে শুরু করে এই অবধি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো একটা বিষয় আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, যে সমস্ত বাক্যে একটি প্রধান বাক্য থাকবে বা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর এক বা একাধিক অপ্রধান বাক্য বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেই সমস্ত বাক্যকে আমরা বলবো জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেছে? তোমরা বাড়িতে এই ধরনের উদাহরণগুলো প্র্যাকটিস করবে। সমস্যা হলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের অবশ্যই সলিউশন দেব। তোমাদের যদি এভাবে বোঝানোর পরেও যদি প্রবলেমস থাকে, যে কি হচ্ছে, যে আমাদের প্রবলেমস হচ্ছে আমরা সাফিসিয়েন্ট উদাহরণ খুঁজে পাচ্ছি না, যথেষ্ট পরিমাণ উদাহরণ আমরা লিখতে পারছি না, তোমরা জানাও, আমি দরকার হলে আলাদা করে ভিডিওতে অনেকগুলো উদাহরণ করিয়ে দেব। বেশি উদাহরণ দিতে গেলে তোমাদের বড় ভিডিও হয়ে যাবে, তখন তো তোমাদের বোরিং ফিল হবে, যে এত বড় ভালো লাগে না, এতক্ষণ ক্লাস করতে ভালো লাগছে না। এবার দেখো কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। কি বলে? যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। যৌগিক কথার অর্থ হচ্ছে এখানে যোগ, যৌগিক কথার অর্থ হচ্ছে এখানে যোগ। এই ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একদম সোজা বাক্য, কিন্তু আমি বারবার বলবো, এখানে থাকবে কি এক বা একাধিক, দুই বা ততোধিক, এক বা একাধিক নয়, দুই বা ততোধিক বাক্য, মানে দুইয়ের বেশি, একের বেশি, সে দুটোও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, একের বেশি থাকবে, দুই বা ততোধিক বাক্য সংযোজক দিয়ে যুক্ত থাকবে, সংযোজক দিয়ে যুক্ত থাকবে। আর প্রত্যেকটা বাক্যই কি স্বাধীন বাক্য, তবে ওদের মধ্যে কি কোরিলেটিভস একটা ব্যাপার থাকতে পারে, অর্থাৎ সম্পর্ক থাকতে পারে। তাদের ওই যে বাক্য দুটো, তাদের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে। যেমন আমি উদাহরণ লিখে দেখাই তোমাদের, দ্য ম্যান ইজ পোর, লোকটি গরিব। হি ইজ অনেস্ট। দেখো এখানে দুটো বাক্য আছে, খেয়াল করো। লোকটি হয় গরিব, টু বি ভার্ব। টু বি ভার্ব আমি করিয়েছি আগে তোমাদের ক্লাসে, তোমরা ওগুলো দেখে নেবে টু বি ভার্ব কীভাবে হয়। দ্য ম্যান ইজ পোর, লোকটি হয় গরিব, সে হয় সৎ। তো এই সে আর এখানে দুটো বাক্য, এই দুটো বাক্যকে আমি একটা কনজাংশন দিয়ে যোগ করব। এই কনজাংশনটাকে বলে তোমাদের অ্যাডভার্সেটিভ কনজাংশন, বাট অ্যাডভার্সেটিভ কনজাংশন, বিপরীত, যেটা হওয়ার কথা ছিল সেটা না হয় অন্য কিছু হয়ে গেছে। এইবার দেখো
লোকটি হয় গরিব কিন্তু সে হয় সৎ। তাহলে দেখো এই সেটাকে, এই যে সে, এটাকে লোকটি, লোকটি কি বোঝাচ্ছে? এই সেটা হচ্ছে এই লোকটি। সুতরাং কি এই বাক্য আর এই বাক্যের মধ্যে একটা সম্পর্ক আছে। যে ব্যক্তিকে গরিব বলা হচ্ছে সেই ব্যক্তিকেই সৎ বলা হচ্ছে, অর্থাৎ দুটো বাক্যেই একটা ব্যক্তি সম্বন্ধেই বলা হচ্ছে। সুতরাং এদের মধ্যে সম্পর্ক আছে। কিন্তু দেখো আমরা যদি এই কনজাংশনটাকে বাদ দিয়ে এই বাক্যটাকে বাদ দিয়ে দিই, এর অর্থ প্রকাশ পেল কি না? হি ইজ অনেস্ট, সে সৎ। কেউ কিছু বুঝবে না? অবশ্যই বুঝবে, ফাইনিট ভার্ব আছে। আবার এইখানে কি লিখলাম? দ্য ম্যান ইজ পোর, লোকটি গরিব। কনজাংশন ছিল বাট, লোকটি গরিব। এখন এদিকটা ভুলে যাও, এইটুকু দেখো, দ্য ম্যান ইজ পোর, লোকটি গরিব। কেন? কেউ কিছু বুঝবে না? অবশ্যই বুঝবে। সুতরাং এটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব। সুতরাং এটা একটা প্রিন্সিপাল একটা, অর্থাৎ প্রধান বাক্য, মূল বাক্য। এটাও মূল বাক্য, এটাও মূল বাক্য। অর্থাৎ এরা কি একে অপরের উপর নির্ভরশীল নয়, একে অপরের উপর নির্ভরশীল নয়, কিন্তু এদের মধ্যে সম্পর্ক আছে। কোরিলেটিভ সেন্টেন্স, এরা হচ্ছে কোরিলেটিভ সেন্টেন্স। বোঝা গেল? একে অপরের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু একে অপরের উপর নির্ভরশীল নয়। এরকম উদাহরণ আমরা আর দু একটা দেখে নিতে পারি। যেমন ধরো, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। ইয়েট আই attended the meeting. I was ill, I attended the meeting. এখানে কনজাংশন হচ্ছে ইয়েট। এটাও কিন্তু অ্যাডভার্সেটিভ কনজাংশন। আমি এই যে কনজাংশনগুলো বললাম যে অ্যাডভার্সেটিভ কোনটা কি, যেমন কমিউলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, ইলাটিভ কনজাংশন, এই যে 4 ধরনের কনজাংশন, তার জন্য আমি আলাদা করে একটা ক্লাস করিয়ে দেবো। এখন তোমরা এই কম্পাউন্ড সেন্টেন্সটা একটু ভালো করে দেখে নাও। আই ওয়াজ ইল, আমি ছিলাম অসুস্থ। ইল মানে কি? অসুস্থ। আমি মিটিংটিতে উপস্থিত হয়েছিলাম, বা আমি মিটিংটিতে গিয়েছিলাম। উপস্থিত হয়েছিলাম বা গিয়েছিলাম একই হলো। তো এই যে মাঝখানে যে একটা কনজাংশন, অর্থাৎ সংযোজক, কনজাংশন মানে সংযোজক, ইয়েট, এটা কি বলছে? ইয়েট মানে হচ্ছে তবুও। ইয়েটের অর্থ কি হচ্ছে? তবুও। তাহলে এই তবুও কথাটা দিয়ে দেখো এই দুটো বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে। এই যে বাক্যটা আর এই বাক্যটার মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু এরা একে উপর নির্ভরশীল কিন্তু একদমই নয়। সুতরাং আমরা একে কি বলবো? এ হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। যেমন আমরা উদাহরণ বলতে পারি, রাম উইল গো টু মার্কেট, রাম বাজারে যাবে, অ্যান্ড হি উইল বাই এ স্টোরি বুক। রাম বাজারে যাবে এবং সে একটি গল্পের বই কিনবে। দেখো এখানে দুটো বাক্য, রাম উইল গো টু মার্কেট, রাম বাজারে যাবে, হি উইল বাই এ স্টোরি বুক, সে একটি গল্পের বই কিনবে। এই যে দুটো বাক্য, আর এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যকে যোগ করেছে কে? একটা কমিউলেটিভ কনজাংশন অ্যান্ড। হলো এই যে কমিউলেটিভ কনজাংশন অ্যান্ড। তো এটাকে বাদ দিয়ে ভাবো এখন, রাম বাজারে যাবে, সে একটি গল্পের বই কিনবে, দুটোই স্বাধীন বাক্য। যদি এই বাক্যটা না বলি তবু এর অর্থ প্রকাশ পাবে, যদি এই বাক্যটা না থাকে তবু এর অর্থ প্রকাশ পায়। অর্থাৎ দুটোই স্বাধীন বাক্য কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্ক আছে। কিভাবে? এই যে হিটাকে রাম, এটা কে? এই যে হি যে মানে সেটা হচ্ছে রাম, এটা কে নির্ধারণ করছে? এই যে কনজাংশন। অ্যান্ড হচ্ছে একটা কমিউলেটিভ কনজাংশন। ঠিক আছে, হলো। এবার তোমাদের আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। তোমরা হয়তো কোনোদিন শুনে থাকবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ।
অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে তিনটা ক্লজ, এই তিনটা ক্লজই কিন্তু এর অংশ কমপ্লেক্স সেন্টেন্সের। আমি এর জন্য আলাদা করে একটা তোমাদের ক্লাস নেব, সেখানে তোমরা অবশ্যই যাবে, ক্লাসটা দেখবে। কমপ্লেক্স সেন্টেন্সের এই যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, তোমাদের এই যে বাক্যগুলো গঠন করতে যে সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়, এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজের জন্যই এই সমস্যাগুলো তোমাদের হয়। একবার যদি তোমাদের এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ যদি তোমাদের মাথায় ঢোকে, তাহলে তোমাদের যে কোনো ক্লাসের হও না কেন, তুমি তোমার যে কোনো ধরনের প্রশ্ন লিখতে, যে কোনো ধরনের পড়া পড়তে লিখতে বুঝতে তোমাদের এত সহজ হবে, তোমরা ধারণাও করতে পারবে না যে এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ শিখলে তোমরা কতটা ইংরেজিতে এক্সপার্ট হয়ে যাবে। আর তারপরেও যদি তোমাদের সমস্যা হয়, তার মানে তুমি বুঝবে যে তোমার এখনো এর যে পূর্ববর্তী আমি ক্লাসগুলো দিয়েছি সেগুলো তোমার এখনো করা হয়নি, যে কারণে তোমার এই সমস্যাগুলো হচ্ছে। তো আজকের ক্লাস এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে ক্লাসটা, অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। আর আমাদের সঙ্গে জুড়ে থাকবে। ইংরেজি আমরা যতটা সম্ভব তোমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট করাবো। ইংরেজি গ্রামারের একদম টপিক ওয়াইজ প্রত্যেকটা ক্লাসই আমি দিয়ে যাব। ধন্যবাদ।